এখন উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 10 উদ্ভিদ প্রজনন সম্পর্কে আলোচনা করব। প্রজনন বলতে আসলে কি বোঝায়? প্রজনন হচ্ছে এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে। এখন আমরা জানবো ডিম্বকের পরিস্ফুটন। ডিম্বক তৈরি হয় ডিম্বাশয়ের ভেতরে। ডিম্বাশয়ের ভেতরে কিছু স্পেশাল টিস্যু থাকে যেগুলোকে বলা হয় অমরা। এই অমরা থেকে ডিম্বক সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় ডিম্বকে শুধুমাত্র একটি আবরণ এবং নিউসেলাস টিস্যু থাকে। পরবর্তীতে এই বাইরের আবরণের নিচে আরেকটি আবরণ তৈরি হয়। তখন এই বাইরের আবরণটিকে বলা হয় তার বহিতক এবং ভেতরের আবরণটিকে বলা হয় তার অন্ততক। এই নিউসেলাস টিস্যুর অগ্রভাগের কিছু কোষ অনাবৃত অবস্থায় থাকে, তখন একে বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র। ডিম্বকরন্ধ্রে নিউসেলাস কোষের কিছু কোষ আশেপাশের কোষ থেকে একটু বড় হয়। এদের ঘন সাইটোপ্লাজম ও বড় নিউক্লিয়াস থাকে, তখন এদের বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষও বিভাজিত হয়ে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ তৈরি করে। প্রাথমিক জনন কোষ থেকে পাই আমরা পরে স্ত্রীরেণু মাতৃকোষ। স্ত্রীরেণু মাতৃকোষ মাইসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি স্ত্রীরেণু তৈরি করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টি নষ্ট হয়ে যায় এবং একটি কার্যকর থাকে। এখন আমরা ডিম্বকের অংশগুলো একটু চিনে নিব। সেটা হচ্ছে, আমরা নিচের দিকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিম্বক নাড়ি, এটি হচ্ছে তার ডিম্বক নাভি, আর সবচেয়ে উপরের অংশটি হচ্ছে ডিম্বক মূল। এসব হচ্ছে তার নিউসেলাস টিস্যু। আর আমরা মাঝখানে ডিম্বক রন্ধ্রের দিকে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার ভ্রূণথলি। এর অংশ আমরা একটু পরে জানব। ডিম্বকের প্রকারভেদ আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হতে পারে নিজের কোনটি ডিম্বকের প্রকারভেদ নয়, বা তার উদাহরণগুলো থেকে প্রশ্ন হতে পারে। আমরা ডিম্বকের প্রকারভেদে 4 ধরনের ডিম্বক দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে তার ঊর্ধ্বমুখী, অধোমুখী, পার্শ্বমুখী ও বক্রমুখী। আমরা এর আগের ছবি থেকে আমরা চিনে এসেছি এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। তার মানে ডিম্বক রন্ধ্রের অবস্থানটা দেখে আমরা আসলে ডিম্বকের শ্রেণীবিভাগটা করছি। প্রথমে হলো ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল আর ডিম্বক নাড়ি সমকোণে অবস্থান করে। এর উদাহরণটা আমরা কিভাবে মনে রাখতে পারি? এর উদাহরণ হচ্ছে, আমরা মনে রাখতে পারি গোল বিষ পান দিয়ে। গোল বিষ পান বলতে গোল দিয়ে গোলমরিচ, বিষ দিয়ে বিষ কাটালি এবং পান দিয়ে হলো পান। এরপর হচ্ছে অধোমুখী। অধোমুখীর ক্ষেত্রে কি হবে? আমাদের ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল বিপরীত দিকে অবস্থান করবে এবং ডিম্বক রন্ধ্র ডিম্বক নাড়ির কাছাকাছি থাকবে। এর উদাহরণ হচ্ছে শিম, রেড়ি ও ছোলা। আমরা পরেরটাতে দেখতে পাচ্ছি পার্শ্বমুখী ডিম্বক। পার্শ্বমুখী ডিম্বক হচ্ছে ডিম্বক রন্ধ্র ও ডিম্বক মূল বিপরীত অবস্থানে থাকবে এবং এগুলো ডিম্বক নাড়ির সাথে সমকোণে থাকবে। এর উদাহরণ আমরা মনে রাখতে পারি খুদে পপি দিয়ে। খুদে হচ্ছে খুদিপানা, পপি হচ্ছে পপি বা আফিম। এর পরেরটা হচ্ছে বক্রমুখী। বক্রমুখী হচ্ছে যদি ডিম্বক রন্ধ্রটি একদম ডিম্বক নাড়ির সাথে সমকোণে না থেকে কিছুটা বাঁকা হয়ে অবস্থান করে, তখনই আমরা তাকে বলবো বক্রমুখী। বক্রমুখীর উদাহরণ আমরা মনে রাখতে পারি কালো সরিষা দিয়ে। কালো দিয়ে কালকাসুন্ডা আর সরিষা হলো সরিষা। এখন আমরা স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন সম্পর্কে একটু জানব। আমাদের মনে রাখতে হবে স্ত্রীরেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রী গ্যামেটোফাইটকে এমব্রিওসেক বা ভ্রূণথলি বলে। এই এমব্রিওসেক বা ভ্রূণথলি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে মনোস্পোরিক, বাইস্পোরিক আর টেট্রাস্পোরিক। মনোস্পোরিক, আমরা এই অধ্যায়ে মনোস্পোরিকটা সম্পর্কেই জানবো, কারণ শতকরা 75% উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় সংঘটিত হয়। আমাদের মনে রাখতে হবে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়ায় 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি হয়।
এবং এই 4টির ক্ষেত্রে মনস্পরিক প্রক্রিয়ায় জেনারেলি উপরের 3টেই নষ্ট হয়ে যায় এবং নিচেতে কার্যকর থাকে। এই স্ত্রী রেণুটি একটু বড় হয় কোষটি এবং নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2 মেরুতে অবস্থান করে। 2 মেরুর নিউক্লিয়াসটিতে আবার মাইটোসিস হয়, তখন 2টি থেকে 4টি হয়। এরপর আবার মাইটোসিস হয়, এখানে আমরা মোট 8টি নিউক্লিয়াস পাই। এসব নিউক্লিয়াসকে কোষও বলা যেতে পারে, কারণ এসব নিউক্লিয়াস দেখা যায় কি কিছুটা সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত থাকে। 2 মেরু হতে একটি করে নিউক্লিয়াস মাঝখানের দিকে চলে আসবে, তখন এদেরকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াস যখন মাঝখানের দিকে চলে আসে, তখন আমরা দেখতে পাই যে 2 মেরুতে আরো 3টি করে নিউক্লিয়াস রয়ে গেছে। ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে তাদেরকে একসাথে বলে এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র। এদের মধ্যে মাঝখানেরটিকে বলে ওভাম বা ডিম্বাণু এবং 2 পাশের 2টিকে বলে সহকারী বা সাহায্যকারী কোষ। এছাড়া ডিম্বক মূলের দিকে যে 3টি নিউক্লিয়াস থাকে তাদেরকে একসাথে বলে প্রতিপাদ কোষ। এখন আমরা নিষেক সম্পর্কে জানবো। নিষেক বলতে আসলে আমরা কি বুঝি? নিষেক বলতে খুব সহজভাবে বললে আমরা বুঝি পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিটের মিলনের মাধ্যমে জাইগোট উৎপাদন। পরাগরেণু, আমরা জানি পরাগরেণু নিষেক সংঘটিত করতে হলে পরাগরেণুকে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হতে হবে। এখন যে কোনো পরাগরেণুই যদি গর্ভমুণ্ডে পড়ে, আসলে কি তখনই নিষেক হয়ে যাবে? তোমাদের কি মনে হয়? আসলে নিষেক হতে হলে গর্ভমুণ্ডে কিছু বিশেষ প্রোটিন পরাগরেণুর স্বপ্রজাতি যদি হয় তার বিশেষ প্রোটিনকে শনাক্ত করতে পারে। যখনই সে শনাক্ত করবে যে এটি তার স্বপ্রজাতির প্রোটিন, তখনই নিষেক শুরু হতে পারবে। নিষেক শুরু করার জন্য পরাগরেণুর যে পাতলা অন্তত্বক ছিল তা বের হয়ে আসবে জার্মপোর দিয়ে, তখন এটিকে আমরা বলবো পরাগ নালিকা। পরাগ নালিকা যেন গর্ভমুণ্ড দিয়ে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে, সেজন্য পরাগ নালিকা থেকে 2টি এনজাইম নিঃসৃত হয়। এনজাইমগুলোর নাম হচ্ছে, আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে, একটি হচ্ছে সেলুলেজ ও একটি হচ্ছে পেকটিনেজ। আমাদের খুব ভালোভাবে এই দুটো এনজাইমের নাম মনে রাখতে হবে, সেলুলেজ ও পেকটিনেজ। ইতোমধ্যেই আমাদের 2টি নিউক্লিয়াস ছিল পরাগ নালিকার মধ্যে, একটি ছিল নালিকা নিউক্লিয়াস ও একটি জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটি ইতোমধ্যেই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি পুংগ্যামিট সৃষ্টি করবে। যখনই পরাগ নালিকা ডিম্বক পর্যন্ত পৌঁছে যাবে, এই পরাগ নালিকা ডিম্বকের ভেতরে 3 ভাবে প্রবেশ করতে পারে। একটি হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়ে সে প্রবেশ করতে পারে, ডিম্বক মূল দিয়ে সে প্রবেশ করতে পারে, পার্শ্ব ত্বক দিয়ে প্রবেশ করতে পারে। অধিকাংশ উদ্ভিদে ডিম্বক রন্ধ্র দিয়েই পরাগ নালিকা ডিম্বকের মধ্যে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে বলে পোরোগ্যামি। পরাগ নালিকা যদি ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করে তাকে বলে পোরোগ্যামি। অধিকাংশ উদ্ভিদে আমরা এই প্রক্রিয়াটি দেখতে পাই। আমাদের পোরোগ্যামির উদাহরণ মনে রাখতে হবে। খুব কমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা, যেহেতু অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়াতেই হয়, আম, জাম। এরপর কিছু কিছু উদ্ভিদে আমি বলেছি পরাগ নালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে আমরা তখন বলবো ক্যালাজোগ্যামি। ক্যালাজোগ্যামির কোন কোন উদ্ভিদে হয় সেটা আমাদের একটু মনে রাখতে হবে। এর উদাহরণ হচ্ছে ঝাউ। এরপর হচ্ছে কোন কোন উদ্ভিদে পরাগ নালিকা ডিম্বক ত্বক ভেদ করেও ডিম্বকে প্রবেশ করতে পারে, তখন একে আমরা বলবো মেজোগ্যামি। মেজোগ্যামি কোন উদ্ভিদে হয় সেটা হচ্ছে লাউ ও কুমড়া। এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন অধিকাংশ উদ্ভিদে পোরোগ্যামি প্রক্রিয়া সংঘটিত হয়, তাই এই ছবিতে পোরোগ্যামি প্রক্রিয়াটি দেখানো হয়েছে। পরাগ নালিকা যখন ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকের মধ্যে প্রবেশ করে, তখন পরাগ নালিকার উপরের প্রাচীরটা ফেটে যায়। তখন কি হয়? নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস বের হয়ে আসে। জনন নিউক্লিয়াস ডিম্বাণু যন্ত্রের ডিম্বাণুর সাথে ফিউজ হয়ে
নিষেক সম্পন্ন করে, একে সিনগ্যামি বলে। এবং অপর গ্যামিটটি কি হয়, অপর গ্যামিটটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, একে ত্রিমিলন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুবার নিষেক সংঘটিত হয়েছে, একবার এখানে নিষেক সংঘটিত হয়েছে, আরেকবার এখানে নিষেক সংঘটিত হয়েছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইবার নিষেক হচ্ছে, যেটাকে দ্বিনিষেক বলা হয়। আমাদের মনে রাখতে হবে দ্বিনিষেক হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তবে শুধু একটি মাত্র নগ্নবীজী উদ্ভিদেও এই প্রক্রিয়াটি আবিষ্কৃত হয়েছে। সেই নগ্নবীজী উদ্ভিদের নামটা আমাদের মনে রাখতে হবে, ইফেড্রা। আচ্ছা, তোমাদের বইয়ে নিষেকের পরিণতির একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে। সেই চার্টটা খুব ভালো মতো মুখস্থ করতে হবে, কারণ এই চার্ট থেকে অনেকবার কোয়েশ্চেন হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো মেডিকেল অ্যাডমিশনে খুব ভালো মতো দেখবে। এই প্রশ্নগুলো দেখলে তোমাদের যা হবে, তোমরা অ্যাডমিশনে কেমন ধরনের কোয়েশ্চেন হয় তোমরা একটু আইডিয়া পাবে। অনেকেই মনে করে যে অ্যাডমিশনে খুব কঠিন ধরনের কোয়েশ্চেন হয়, এই জন্য একদম বইয়ের সব মুখস্থ করতে চায়। আসলে ওটা করার দরকার নেই। তোমরা যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো দেখবে একই কয়েকটা টপিক থেকে বারবার কোয়েশ্চেন হয়। কোন কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন হয় এটা তোমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে, কারণ অ্যাডমিশন পরীক্ষায় আমাদেরকে সবগুলো সাবজেক্ট মাথায় রেখে 1 ঘন্টার মধ্যে আমাদের নলেজটাকে জাহির করতে হয়। তাই কোন কোন জিনিসটা আমার মাথায় রাখা প্রয়োজন এটা আমাকে খুব ভালো মতো বুঝতে হবে। এখন আমরা চলে যাচ্ছি অযৌন জননে। অযৌন জনন কিভাবে হয়? অযৌন জনন আসলে হয় দুইভাবে। একটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, একটা হয় স্পোর সৃষ্টির মাধ্যমে, আরেকটা হয় দেহ অঙ্গের মাধ্যমে। স্পোর সৃষ্টির মাধ্যমে আমাদের যেটা জানতে হবে, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে স্পোরের কিছু স্পেশাল নাম আছে। যেমন পেনিসিলিয়ামের ক্ষেত্রে স্পোরের নাম হলো কনিডিয়া। এরপর যদি আমরা মিউকরের ক্ষেত্রে চিন্তা করি, তখন স্পোরের নাম দিয়ে দিব আমরা গনিডিয়া। অ্যাগারিকাসের স্পোরের নাম হলো বেসিডিওস্পোর। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। দেহ অঙ্গের মাধ্যমে দুইভাবে বংশবিস্তার হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক ভাবে, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজননের মাধ্যমে। তোমাদের প্রশ্ন হতে পারে নিচের কোনটি স্বাভাবিক অঙ্গজ প্রজননের মাধ্যম নয়। তাই তোমাদের মনে রাখতে হবে যে এই কয়টি হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজননের মাধ্যম। এই স্বাভাবিক অঙ্গজ প্রজননের মাধ্যমগুলোতে যেসব উদাহরণ আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। মনে করবে যে সেগুলো 3 স্টার দেয়া, অবশ্যই মনে রাখতে হবে। এরপর হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। কৃত্রিম অঙ্গজ প্রজননের কি কি মাধ্যম আছে, কিভাবে করা যায়, সেগুলো আমাদেরকে নামগুলো প্রথমে জানতে হবে। নাম জানার পরে এগুলোর উদাহরণগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এগুলোর জন্য আমরা 3 স্টার দিলাম, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস জিনিসটা আসলে কি? পার্থেনোজেনেসিস হচ্ছে, প্রথমে আমরা নর্মাল জিনিসটা একটু জানি। সেটা হচ্ছে ভ্রূণ সৃষ্টির নর্মাল প্রক্রিয়া হচ্ছে পুংগ্যামেটের সাথে স্ত্রীগ্যামেটের মিলন, মানে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন, এর ফলে একটা ভ্রূণ তৈরি হয়। কিন্তু পার্থেনোজেনেসিস হচ্ছে এমন একটি প্রজনন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয়, তাকেই বলে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসের আরেকটি নাম হচ্ছে অপুংজনি। এটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
আচ্ছা, এরপর আরেকটি টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি জিনিসটা কি? পার্থেনোকার্পি হচ্ছে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়া। পার্থেনোকার্পির উদাহরণ হচ্ছে লেবু ও কমলা লেবু। পার্থেনোজেনেসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটি হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আমরা জানি স্বাভাবিকভাবে মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয়। তার মানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে যদি স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় এবং ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে, তখন আমরা তাকে বলবো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। এরপর হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে ডিম্বাণু যদি স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় এবং তার ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে, তখন তাকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ হচ্ছে পার্থেনিয়াম। পার্থেনিয়াম আর্জেন্টেটাম। আচ্ছা, এখন আমরা একটি নতুন টার্ম সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। পার্থেনোজেনেসিস আমরা দেখেছিলাম ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করছে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হচ্ছে। অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে যদি শুক্রাণু নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে, তখন হচ্ছে তাকে আমরা অ্যান্ড্রোজেনেসিস বলবো। অ্যান্ড্রোজেনেসিসের উদাহরণ হচ্ছে তামাক। এর সায়েন্টিফিক নামটা আমাদেরকে একটু জানতে হবে, নিকোটিয়ানা আর্জেন্টেটাম। আচ্ছা, এখন আমরা জানবো কৃত্রিম পার্থেনোজেনেসিস। কৃত্রিম পার্থেনোজেনেসিস জিনিসটা আসলে কি? কৃত্রিম পার্থেনোজেনেসিস হচ্ছে যদি শুক্রাণু স্বাভাবিকভাবে ডিম্বাণুকে যে উদ্দীপনা প্রদান করে, সেই উদ্দীপনাটাই আমরা যদি বাইরে থেকে প্রয়োগ করে ডিম্বাণুর থেকে ভ্রূণ সৃষ্টি করতে পারি, সেটাই হচ্ছে কৃত্রিম পার্থেনোজেনেসিস। কৃত্রিম পার্থেনোজেনেসিসে যে বাহ্যিক উদ্দীপনা প্রদান করা হয়, সেটা আমরা প্রদান করতে পারি এক্স রের মাধ্যমে ও ইমাস্কুলেশনের পর বেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে। এখন ইমাস্কুলেশন জিনিসটা কি? ইমাস্কুলেশন হচ্ছে কোনো উদ্ভিদ পরিপক্ক হওয়ার আগে তার থেকে পুংকেশ সরিয়ে নেওয়া। আচ্ছা, এখন আরেকটা টার্ম সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাপোস্পার্ম, সেটা হচ্ছে অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি হচ্ছে যদি ডিম্বকের যে কোনো দেহকোষ, যেমন হচ্ছে তা বহিত্বক হতে পারে, তা নিউসেলাস টিস্যু হতে পারে, যে কোনো দেহকোষ থেকে ভ্রূণথলি সৃষ্টি হয়। আমরা জেনারেলি জানি হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ থেকে ভ্রূণথলি সৃষ্টি হয়, কিন্তু আমরা তখনই অ্যাপোস্পোরি বলবো যখন আর্কিস্পোরিয়াল কোষ থেকে ভ্রূণথলি সৃষ্টি না হয়ে ডিম্বকের বহিত্বক বা নিউসেলাস কোষ থেকে, মানে যে কোনো দেহকোষ থেকে যদি ভ্রূণথলি সৃষ্টি হয় এবং ডিম্বাণুটি নিষেক ছাড়াই যদি ভ্রূণ তৈরি করে, তখন তাকে আমরা বলবো অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরির উদাহরণটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এরপর আমরা জানবো আরেকটি নতুন টার্ম, যেটা হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি।
অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি জিনিসটা হচ্ছে আমরা অ্যাপোস্পোরির ক্ষেত্রে কি দেখেছিলাম, ডিম্বক ত্বক বা নিউসেলাস টিস্যু থেকে ভ্রূণথলি তৈরি হয়ে সেখানে ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে। আর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি বলবো যদি ডিম্বক ত্বক বা নিউসেলাস থেকে ভ্রূণথলি তৈরি না হয়েই ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয়, তখন আমরা তাকে বলবো অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এরপর আমরা জানবো অ্যাপোগ্যামি জিনিসটা কি। অ্যাপোগ্যামি জিনিসটা হচ্ছে যদি ভ্রূণথলির ডিম্বাণু ছাড়া অন্য কোষ, যেমন হচ্ছে সহকারী কোষ বা প্রতিপাদ কোষ, এখান থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয় তখন আমরা তাকে বলবো অ্যাপোগ্যামি। এতক্ষণ ধরে আমরা যা পড়েছি, যেমন হচ্ছে পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোগ্যামি, এই সবগুলো প্রক্রিয়াকে একসাথে বলা হয় অ্যাগামোস্পার্মি। এখন আমরা জানবো কৃত্রিম হাইব্রিডাইজেশন সম্পর্কে। কৃত্রিম হাইব্রিডাইজেশন বলতে আমরা আসলে কি বুঝি? কৃত্রিম হাইব্রিডাইজেশন হচ্ছে ভিন্নতর জেনেটিক বৈশিষ্ট্যের 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে নতুন ভ্যারাইটি উদ্ভাবন করা সম্ভব বা নতুন জাত উদ্ভাবন করা সম্ভব। এটাকেই বলে কৃত্রিম হাইব্রিডাইজেশন। কৃত্রিম হাইব্রিডাইজেশনে বেশ কিছু ধাপ আছে। এই ধাপগুলোর নাম এবং ধাপগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমাদের প্রথম ধাপ হচ্ছে প্যারেন্ট নির্বাচন। প্যারেন্ট বলতে আমরা কোন কোন গাছের মধ্যে বা কোন কোন উদ্ভিদের মধ্যে আমরা ক্রস করাবো সেই উদ্ভিদ আমাদের নির্বাচন করতে হবে। এরপর প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন, এই ধাপের মাধ্যমে আমরা কোনো উদ্ভিদকে হোমোজাইগাস অবস্থায় কনভার্ট করব। এরপর হচ্ছে প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন। কেন আমাদের ইমাস্কুলেশন করতে হয়? যদি কোনো উদ্ভিদ উভলিঙ্গ হয় তখন আমাদের ইমাস্কুলেশনের প্রয়োজন পড়ে। ইমাস্কুলেশন হচ্ছে কোনো উদ্ভিদ পরিপক্ক হবার আগেই সেখান থেকে পুংকেশর সরিয়ে ফেলা। কারণ কোনো উদ্ভিদ যদি উভলিঙ্গ হয় তখন আমরা কন্ট্রোলড পরাগায়ন ঘটাতে পারবো না, কারণ ওই উদ্ভিদ উভলিঙ্গ হওয়ার কারণে নিজের মধ্যে পরাগায়ন সংঘটিত করে ফেলবে। এরপর হচ্ছে ব্যাগিং করব। আমরা যে উদ্ভিদ দুটোকে আমরা ক্রসের জন্য ব্যবহার করব তার পুষ্পিত অংশকে আমরা ব্যাগ দিয়ে ঢেকে রাখবো। এরপর হচ্ছে ক্রসিং। ব্যাগিং করা পুং উদ্ভিদ থেকে পরাগ রেণু সংগ্রহ করে আমরা ব্যাগিং করা স্ত্রী উদ্ভিদের গর্ভমুণ্ডে দিয়ে দিব, সেটাই হচ্ছে ক্রসিং। এরপর আমাদের লেবেল করতে হবে। লেবেলিং এর মধ্যে আমরা কখন ইমাস্কুলেশন করেছি, তার তারিখ, ক্রসিং এর তারিখ, মাতৃ ও পিতৃ উদ্ভিদের পরিচিতি, এসব আমাদের লিখে রাখতে হবে। এরপর আমরা বীজ সংগ্রহ করব। বীজ বপন করে আমরা প্রথম বংশধরে F1 উদ্ভিদ পাবো। এরপর এভাবে আমরা F2 থেকে F6 পর্যন্ত বংশধর তৈরির মাধ্যমে আমরা নতুন প্রকরণ সৃষ্টি করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কৃত্রিম প্রজনন। এখানে আমরা বেশ কিছু বিগত সালের প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি বারবার তোমাদেরকে এটাই বলবো, তোমরা অবশ্যই বিগত সালের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো দেখবে, কারণ এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হয় সে সম্পর্কে একটি ধারণা দিবে। তাহলে এই অধ্যায় আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ। 10 মিনিট স্কুলের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 11 জীব প্রযুক্তি সম্পর্কে জানব। জীব প্রযুক্তি এরকে ইংরেজিতে বলা হয় বায়োটেকনোলজি। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কার্ল এরেক 1919 সালে। আমরা উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞানের অনেক সাল আছে, আমি তোমাদের সব পড়তে বলবো না, বাট কিছু কিছু সাল যেগুলো তোমাদেরকে জানতেই হবে। ঠিক তেমন একটি সাল হচ্ছে কার্ল এরেক কখন বা কোন সালে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো যে তিনি সর্বপ্রথম 1919 সালে এই শব্দটি ব্যবহার করেন। তাহলে এখন আমরা জেনে নিই জীব প্রযুক্তি জিনিসটা আসলে কি। জীব প্রযুক্তি জিনিসটা হচ্ছে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের কোনো একটি অংশ বিশেষ ব্যবহার করে যদি আমরা মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে জীব প্রযুক্তি।
এখন আমরা জানবো টিস্যু কালচার সম্পর্কে। টিস্যু কালচার জিনিসটি কি? টিস্যু কালচার জিনিসটি হচ্ছে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে। এখন বিভাজনক্ষম অঙ্গ কি কি হতে পারে? যেমন হচ্ছে ধরো শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি। তাহলে বিভাজনক্ষম অঙ্গ আমরা কি কি ধরতে পারি? শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি। এগুলো হচ্ছে উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ। তাহলে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে যদি কোনো টিস্যু আমরা নিয়ে সেটাকে জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে আমরা বৃদ্ধি করে পূর্ণাঙ্গ চারায় রূপান্তর করি, সেটি হচ্ছে টিস্যু কালচার। আমরা একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে টোটিপোটেন্সি। এই টোটিপোটেন্সি এই টার্মটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী মর্গ্যান। মর্গ্যানের মতে উদ্ভিদের যে কোনো সজীব কোষই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রাখে। এই ক্ষমতাটিকেই বলা হয় টোটিপোটেন্সি। এরপর আমরা জানবো যে মাইক্রোপ্রোপাগেশন জিনিসটা কি। যেহেতু কৃষিকালচার পদ্ধতিতে আমরা খুবই ছোট একটা টিস্যু নিয়ে কাজ করি, এই ছোট টিস্যু নিয়ে কাজ করার জন্য বলা হয়, ছোট টিস্যু নিয়ে কাজ করে তাকে আমরা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তর করছি, তাই এজন্য এটি হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। এরপর হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট জিনিসটা হচ্ছে যে উদ্ভিদ থেকে আমরা টিস্যুটা কালেক্ট করছি সেটি হচ্ছে এক্সপ্ল্যান্ট। আমরা টিস্যু কালচারের জনকের নামও খুব ভালোভাবে মনে রাখবো এমসিকিউর জন্য। এক্ষেত্রে আমরা কিন্তু কোন কোন বিভাজনক্ষম অঙ্গের কথা বলেছি এটা কিন্তু আমরা একটু মনে রাখবো। এখন আমরা টিস্যু কালচারের ধাপগুলো নিয়ে একটু জানবো। টিস্যু কালচারের ধাপগুলো বলার আগে আমি একটু করে প্রকারভেদ সম্পর্কে বলে যাই। এই প্রকারভেদের নামগুলো তোমরা একবার একটু চোখ গলিয়ে রাখবে, যেন পরীক্ষায় যদি বাই চান্স চলে আসে যেন তোমরা আনসার করতে পারো। কি কি প্রকারভেদ আছে? যেমন হচ্ছে টিস্যু কালচারকে আমরা কক্ষমুকুল কালচার করতে পারি, মেরিস্টেম কালচার করতে পারি, মাইক্রোপ্রোপাগেশন, ক্যালাস কালচার করতে পারি, এগুলো বিভিন্ন ধরনের কালচার। ইম্পর্টেন্ট হচ্ছে টিস্যু কালচারের ধাপ সমূহ। প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ নয়, বা বিভিন্ন হেডিং থেকেও ভেতরের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেমন টিস্যু কালচারের প্রথম ধাপ হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। আমরা জেনারেলি এমন উদ্ভিদ নির্বাচন করি যেগুলো সাধারণত নীরোগ হয় এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয়। আমরা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ কেন নির্বাচন করব? কারণ হচ্ছে আমরা যে নতুন উদ্ভিদ পেতে যাচ্ছি সেটিতেও যেন আমরা উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ পাই। আমাদের মনে রাখতে হবে যে টিস্যু কালচারের ক্ষেত্রে আমরা নতুন যে উদ্ভিদ পাই সেটিকে কিন্তু আমরা মাতৃ উদ্ভিদের ক্লোনও বলতে পারি, কারণ নতুন যে উদ্ভিদটা পাবো তার মধ্যে মাতৃ উদ্ভিদের সবগুলো বৈশিষ্ট্যই থাকবে। এক্ষেত্রে কিন্তু এই টিস্যু কালচারের ক্ষেত্রে কোনো নতুন বৈশিষ্ট্যের কিন্তু সংমিশ্রণ হবে না। এক্ষেত্রে মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্য ছিল আমাদের পরবর্তী যে নতুন উদ্ভিদটা আমরা তৈরি করব টিস্যু নিয়ে, সেখানেও কিন্তু সেম বৈশিষ্ট্যগুলোই থাকবে, তাই এটাকে আমরা একটা ক্লোনিং পদ্ধতিও বলতে পারি। তাহলে প্রথম ধাপ হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। এরপর হচ্ছে আমরা একটা কালচার মিডিয়াম তৈরি করব। কালচার মিডিয়াম জিনিসটি কি? আমরা যে একটা টিস্যু নিলাম, এই টিস্যুটি যেন তার প্রয়োজনীয় পরিবেশ পেয়ে, প্রয়োজনীয় খাবার পেয়ে বৃদ্ধি হতে পারে। তাই যে জায়গায় সে বৃদ্ধি হবে, সেই যে জায়গায় বলতে যে পরিবেশে সে বৃদ্ধি হবে বা যে উপাদানগুলো তার বৃদ্ধির জন্য দরকার, তার জন্য আমরা একটা মিডিয়াম তৈরি করবো বা একটা মাধ্যম তৈরি করবো, যেটাকে আমরা বলছি কালচার মিডিয়াম তৈরি। এখন কালচার মিডিয়াম তৈরি করতে হলে আমাদের কি কি দিতে হবে? কালচার মিডিয়াম তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান দরকার হয়। তাহলে আমরা একটু জেনে নিই যে কালচার মিডিয়াম তৈরি করতে আমাদের আসলে কি কি লাগবে। আমরা যদি একটু লেখার চেষ্টা করি, ভিটামিন, সুক্রোজ। এক্ষেত্রে আমরা একটু সুক্রোজের পার্সেন্টেজটা জেনে নেব যে সুক্রোজ থাকতে হবে 2 to 4%।
এরপর হচ্ছে ফাইটো হরমোন। আমরা কিন্তু আগে থেকেই জানি যে ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হরমোন, তার মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য এই হরমোনটি আমাদের অবশ্যই লাগবে। এসব উপাদানকে একসাথে আমরা একটা জমাট বাঁধার মাধ্যমে রাখবো, যেটাকে বলা হয় এগার। তাহলে জমাট বাঁধার উপাদানটার নাম কি? জমাট বাঁধার উপাদানের নাম হচ্ছে জমাট বাঁধার উপাদান হচ্ছে এগার। তাহলে এটাও আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা মিডিয়াতে একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করব। এই পিএইচটা আমরা একটু মনে রাখবো। পিএইচ কত? পিএইচ হচ্ছে 5.5 থেকে 5.8। তাহলে কালচার মিডিয়াম তৈরি করার জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। এখান থেকে এমসিকিউ হতে পারে। এরপর হচ্ছে এই যে আমরা কালচার মিডিয়াম তৈরি করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভিটামিন, সুক্রোজ, অনেক কিছু আছে। তো এখানে যেহেতু মানে জীবনের বৃদ্ধির জন্য বা জীবের বৃদ্ধির জন্য অনেক উপাদান দেয়া আছে, তাই এখানে উদ্ভিদের বৃদ্ধি যেমন হবে ঠিক একইভাবে এখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমসের বৃদ্ধিও হওয়ার জন্য খুবই উপযুক্ত একটি মাধ্যম। তাই এই জন্য কালচার মিডিয়ামকে আমাদের অবশ্যই নির্বীজ বা জীবাণুমুক্ত করে নিতে হবে। এই নির্বীজ করার জন্য আমরা কি করব? এই কালচার মিডিয়ামটিকে আমরা একটা টেস্ট টিউবে ঢেলে নেব। টেস্ট টিউবে ঢেলে আমরা একটি জীবাণুমুক্ত তুলা দিয়ে ওই টেস্ট টিউবটাকে আমরা বন্ধ করে দিব। টেস্ট টিউবটাকে বন্ধ করার পর একে আমরা একটি বিশেষ যন্ত্রে স্থানান্তর করব, যে যন্ত্রটি হচ্ছে নির্বীজকরণ যন্ত্র, যার নামটা তোমাদের একটু মনে রাখতে হবে যে নির্বীজকরণ যন্ত্রের নাম কি। তাহলে নির্বীজকরণ আমরা একটু নির্বীজকরণ যন্ত্রের নামটা মনে রাখবো। এই যন্ত্রের নাম হচ্ছে অটোক্লেভ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তাহলে নির্বীজকরণ যন্ত্রের নাম হচ্ছে অটোক্লেভ। এখন অটোক্লেভ কিভাবে নির্বীজকরণ প্রক্রিয়াটি করে? এখানে আসলে একটি বিশেষ পরিবেশ নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। এই যন্ত্রে একটি নির্দিষ্ট তাপ থাকে যা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। এই যন্ত্রে একটি নির্দিষ্ট চাপ থাকে তা হচ্ছে 15 পাউন্ড এবং একটি নির্দিষ্ট সময় ধরে অটোক্লেভ মেশিনে রাখতে হয় যা হচ্ছে 20 মিনিট। আমি এতক্ষণ ধরে যতগুলো ইনফরমেশন বলেছি এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে নির্বীজকরণ যন্ত্রের নাম হচ্ছে অটোক্লেভ, এখানে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট রাখা হয়। এরপরে সেই মিডিয়ামটি, তখন আমাদের কালচার মিডিয়ামটি জীবাণুমুক্ত হয়ে যায়। এখন এই কালচার মিডিয়ামটাকে আমরা জীবাণুমুক্ত করলাম, এখানে আমরা এখন এক্সপ্ল্যান্টটি স্থাপন করে দেব। এখন এক্সপ্ল্যান্ট স্থাপন করার পরে সেখান থেকে যেন নতুন উদ্ভিদ বা কোষ বিভাজন হতে পারে সেজন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং বৈদ্যুতিক আলো প্রয়োজন। তাহলে এখানে আমাদের কি প্রয়োজন? এখন এই ধাপে এসে আমরা ক্যালার সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধির জন্য কি করব? এখানে এসে আমরা একটি নির্দিষ্ট বৈদ্যুতিক আলো $3000 থেকে 5000 লাক্স, এরপর হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা যা হচ্ছে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও একটি নির্দিষ্ট আপেক্ষিক আর্দ্রতা যা হচ্ছে 70 থেকে 75%। এসব আমরা মেনটেন করবো। তখন কি হয়? অনেক বেশি কোষ বিভাজন হয়ে সেখানে একটি কোষের মণ্ডে পরিণত হয়। এই কোষীয় মণ্ড থেকে আমরা যখন পরিবেশটা নিয়ন্ত্রিত অবস্থায় রাখবো আস্তে আস্তে সেখানে অসংখ্য মুকুল সৃষ্টি হয়। এরপর আমরা কি করবো? এই মুকুলগুলোকে কেটে আমরা সাবধানে টবে স্থানান্তর করব।
এই টবে স্থানান্তর করার পরে সেখান থেকে যখন উদ্ভিদে আরেকটু বৃদ্ধি হবে, এরপর এদেরকে আমরা প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করব। তখন আস্তে আস্তে এরা প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজন ক্ষমতা প্রাপ্ত হবে। এখন টিস্যু কালচারের ব্যবহার নিয়ে একটু জেনে নেওয়া যায়। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি টিস্যু কালচারের ব্যবহার নয়। তাহলে এই ব্যবহারের ক্ষেত্রে আমাদের এদের হেডিংগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখা যায় কি এরকম যেসব টপিকের ক্ষেত্রে অনেক হেডিং দিয়ে জিনিসপত্র লেখা থাকে, তো সেসব ক্ষেত্রে হেডিং থেকে কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটিটা একটু বেশি হয়। এখন আমরা তাহলে জেনে নিই যে ব্যবহারগুলো কি কি। প্রথমে হচ্ছে আমরা টিস্যু কালচারের মাধ্যমে যে উদ্ভিদটা উৎপন্ন করছি সেটা হুবহু মাতৃ বৈশিষ্ট্যের অনুরূপ গুণ সম্পন্ন হয়। তো এতে লাভ হয় কি আমরা যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন টিস্যুটা নিচ্ছি, সো আমরা যে নতুন উদ্ভিদটা পাচ্ছি সেটাও উন্নত বৈশিষ্ট্যের হয়ে থাকে। এরপর হচ্ছে যেসব বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ। বিলুপ্ত প্রায় উদ্ভিদ, যেসব উদ্ভিদ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা টিস্যু কালেক্ট করে সংরক্ষণ করে রাখি, ভবিষ্যতে সেখান থেকেও আমরা নতুন উদ্ভিদ উৎপাদন করতে পারবো। এরপর হচ্ছে আমরা একটা বিশেষ টার্ম সম্পর্কে জানবো, যেটি হচ্ছে সাইব্রিড। সাইব্রিড জিনিসটা আসলে কি, প্রথমে আমি একটু ধারণা দিই যে যখন যৌন মিলনের ক্ষেত্রে আসলে কি হয়, পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিটের মিলনের মাধ্যমে জাইগোট উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে পুংগ্যামিটের সাইটোপ্লাজমের পরিমাণ যে জাইগোট সেখানে অনেক কম হয়। তাহলে পুংগ্যামিটের সাইটোপ্লাজমে যে সব বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা নতুন উদ্ভিদে আমরা সেক্ষেত্রে পাই না। এই জন্য এক্ষেত্রে সুবিধা যেটা হয় যে পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিটের সাইটোপ্লাজমের মিলন সম্ভব হয়। এই পুংগ্যামিট ও স্ত্রীগ্যামিটের শুধু সাইটোপ্লাজমের মিলনকে, যেখানে নিউক্লিয়াসের মিলন হয় না, সেটিকে বলা হয় সাইব্রিড। এরপর মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমরা জেনে নিই যে মেরিস্টেম জিনিসটা কি। আমরা মনে রাখবো উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগ, শীর্ষ মুকুল, তাহলে সেখানে বিভাজন হওয়ার প্রবণতা অনেক বেশি। এরও যদি অগ্রভাগ হয় তাহলে সেখানে সবচেয়ে কচি কোষগুলো থাকে, যেখানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, সেই টিস্যুগুলো নিরোগ হয়। সেই জন্য এমন টিস্যুকে বলা হয় মেরিস্টেম টিস্যু। এই মেরিস্টেম টিস্যু কালচার করা হয়। এরপর আমরা জানবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আসলে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীবকোষ থেকে একটি সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের কোষের ডিএনএ পরিবর্তন করা। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটা জীবকোষ থেকে একটা সুনির্দিষ্ট জিন নিব, আরও একটা জীবকোষের জিনে সেটিকে প্রবেশ করি, আমরা তাকে কর্মক্ষম করব। কর্মক্ষম করার ফলে কি হবে, যে ওই যে জিনটাতে আমরা নতুন জিন ইনক্লুড, যে ডিএনএতে আমরা নতুন জিন ইনক্লুড করেছি, সেখানে আমরা নতুন বৈশিষ্ট্যের সমাহার পাবো ওই প্রাণীতে। এটিকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন কৌশল। এখন এর ফলে আমরা যেসব জীব পাই তাদেরকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড, তাদেরকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। ওকে, এখন আমরা আরেকটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ জিনিসটা আসলে কি। এই যে আমরা একটি ডিএনএ থেকে নির্দিষ্ট অংশ কেটে অন্য একটি ডিএনএর নির্দিষ্ট অংশের সাথে আমরা যুক্ত করে দিচ্ছি, ফলে আমরা একটা নতুন ডিএনএ পাচ্ছি, সেটিই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ জানবো, যেটা হচ্ছে প্লাজমিড। আমরা প্লাজমিডের ডেফিনিশনে দেখতে পাচ্ছি ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুকে বলা হয় প্লাজমিড। তাহলে এখান থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে? একটা হচ্ছে এই যে ছবিতে আমরা যে প্লাজমিডটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা ক্রোমোজোমের বাইরে, মানে তার যে একটা স্পেসিফিক ক্রোমোজোম থাকে তার বাইরে সেটি বৃত্তাকার, এবং এটি কিন্তু ডিএনএ অণু। আমাদের মনে রাখতে হবে প্লাজমিড কিন্তু আরএনএ হয় না, ডিএনএ অণু হতে হবে। তাহলে এখান থেকে তিনটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ক্রোমোজোমের বাইরে থাকে, দেখতে সেটি বৃত্তাকার, এবং ডিএনএ অণু। আচ্ছা, কে আবিষ্কার করেন এটা আমরা জানবো। সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়? ইকোলাই কোষে সর্বপ্রথম আবিষ্কৃত হয়। আচ্ছা, প্লাজমিড জেনারেলি ব্যাকটেরিয়াতেই থাকে, তবে কিছু প্রকৃত কোষেও প্লাজমিড বর্তমানে পাওয়া গিয়েছে, যেমন হচ্ছে ইস্ট। তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আমরা ইস্টে প্লাজমিড পেয়েছি।
জেনারেলি কোষ প্রতি প্লাজমিডের সংখ্যা 1 থেকে 1000 হতে পারে। ওকে, তাহলে আমরা প্লাজমিডের সংখ্যা পেয়েছি 1 থেকে 1000। আচ্ছা, এখন আমরা প্লাজমিডের কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্লাজমিডের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কি, এরা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, এটা আমরা ছবিতেই মনে রাখতে পারছি। এর ভরটা আমাদের একটু জানতে হবে, যে ভরের ইউনিটটা কি, ডালটন। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অল্প সংখ্যক জিন ধারণ করে। তুমি দেখো, এই যে আমরা বাইরে এর ব্যাকটেরিয়ার ক্রোমোজোম দিচ্ছে, তা কিন্তু একটু বড় করে রেখেছে, তার মানে এখানে ক্রোমোজোম একটু বেশি, বা জিন মানে ক্রোমোজোমে জিনের সংখ্যা বেশি। কিন্তু দেখো প্লাজমিডটা সেই তুলনায় অনেক ছোট, তাহলে এখানে জিনের সংখ্যাও কম হবে। এখন আমরা এই আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থান কাটার জন্য যে এনজাইম ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমরা একটু পরেই রেস্ট্রিকশন এনজাইমটা কি, কোথায় পাওয়া যায় ভালোভাবে জেনে নেব। আচ্ছা, কোনো প্লাজমিডে বিশেষ ধরনের জিন থাকে যা বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্লাজমিডের প্রকারভেদ। প্রথম প্রকারভেদ হচ্ছে এফ এবং এফ প্রাইম প্লাজমিড। আমরা এফ শব্দটার সাথে আমরা মনে রাখবো ইটস রিলেটেড টু ফার্টিলিটি। তাহলে যেসব প্লাজমিড জেনেটিক ম্যাটেরিয়াল এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে তারাই হচ্ছে এফ এবং এফ প্রাইম প্লাজমিড। এরা কি করে, এফ এবং এফ প্রাইম প্লাজমিড ব্যাকটেরিয়াতে পিলি তৈরি করে যা তাদের যৌন জননে সাহায্য করে। এরপর আর প্লাজমিড, আমরা মনে রাখবো এই আর প্লাজমিড রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড, তার মানে এই আর প্লাজমিড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষমতা দিতে পারে ব্যাকটেরিয়াকে। এরপর হচ্ছে কোল প্লাজমিড। এই কোল প্লাজমিড হচ্ছে যেসব ব্যাকটেরিয়াতে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে, যেসব ব্যাকটেরিয়াতে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাদের বলা হয় কোল প্লাজমিড। কোলিসিন হচ্ছে এক ধরনের প্রোটিন যা ইকোলাই কোষকে ধ্বংস করতে পারে। তাহলে কোলিসিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা ইকোলাই কোষকে ধ্বংস করতে পারবে। আরেকটি মানে আরো কোল প্লাজমিডের মতোই আমরা আরেক ধরনের প্লাজমিডের নাম জানবো, যেটি হচ্ছে ভিব্রিওসিন। তাহলে এই ভিব্রিওসিন কি করতে পারে, ভিব্রিও কলেরি কোষকে ধ্বংস করতে পারে। ওকে, এখন আমরা জানবো রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম ধাপ হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। মানে আমরা কোন ডিএনএ, কোন পোর্শনটা আসলে, কোন জিনটা আমরা চাচ্ছি অন্য ডিএনএ মানে অন্য প্রাণীর ডিএনএতে স্থানান্তর করতে এবং নতুন ওই প্রাণীতে নতুন বৈশিষ্ট্য পেতে, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে। এই কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করার জন্য আমাদেরকে প্রথমে লাইসিস বা ভাঙন প্রক্রিয়ায় কোষকে ভাঙতে হবে। এই কোষটি ভেঙে যাওয়ার পরে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যেই ডিএনএটি আমাদের দরকার সেটাকে আমরা আলাদা করে নেব। এখন একটা ডিএনএর পুরো অংশটি তো আমাদের দরকার নেই। ধরে নিলাম যে এটা একটা ডিএনএ যার হচ্ছে এতটুকু অংশ আমাদের দরকার। তাহলে এই এতটুকু অংশকে কাটার জন্য আমরা একটা বিশেষ ধরনের এনজাইম দরকার হয় যার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ নির্দিষ্ট অংশকে কেটে ফেলতে পারে। সাধারণত প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়াতে রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়। এসব ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাল ডিএনএ কেটে দেয়া। এখনো পর্যন্ত 250টির অধিক রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করা হয়েছে। এসব রেস্ট্রিকশন এনজাইম জেনারেলি 4 থেকে 6 জোড়া বেস পেয়ার হিসেবে জিনকে কাটতে পারে। রেস্ট্রিকশন এনজাইমকে তাই ডিএনএ অনুকর্তনের সূক্ষ্ম ছুরিকা, আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ বলা হয়। ওকে, এখন আমরা যে ডিএনএ নির্দিষ্ট মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ, কাঙ্ক্ষিত জিনও পেয়ে গেলাম। এখন এই জিনকে বহন করার জন্য আমাদের একটি বাহক নির্বাচন করতে হবে। এই বাহক হচ্ছে কোনো ব্যাকটেরিয়ায় অবস্থিত প্লাজমিড, যে প্লাজমিডটা আমরা এখন অন্য ব্যাকটেরিয়া থেকে যে জিনটা কেটে এনেছি সেই ডিএনএ সেই অংশটাকে বহন করে নিয়ে যাবে। এখন
আমরা যখন প্লাজমিডের মধ্যে ওই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএর অংশ সেখানে যোগ করে দিয়েছি। এখন এই যোগ করে দেওয়ার পর আমাদের এই প্লাজমিড রিকম্বিনেন্ট ডিএনএ সহ যে প্লাজমিডটি সেটি আমাদের একটি কোষকে ট্রান্সফার করতে হবে, কারণ প্লাজমিড তো নিজে নিজে আর বংশ বিস্তার করতে পারবে না, কোনো একটি ব্যাকটেরিয়ার ভেতরে রাখি থেকে ব্যাকটেরিয়া যখন বংশ বিস্তার করবে প্লাজমিডেরও তখন সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন তাহলে এই প্রক্রিয়া আমরা একটা পোষক নির্বাচন করব। এই পোষক জেনারেলি ব্যাকটেরিয়া নতুন কোনো প্লাজমিড গ্রহণ করে না, এর জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি করতে হয়। সাধারণত ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিটশকের মাধ্যমে যদি বিশেষ পরিবেশটি সৃষ্টি করা যায় তখন ব্যাকটেরিয়া নতুন প্লাজমিড বহন করে, তখন ওই ব্যাকটেরিয়াটাকে বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া এখন ডিএনএ অনুপ্রবেশের একটি আধুনিক পদ্ধতি আবিষ্কার হয়েছে যার নাম হচ্ছে ইলেকট্রোপোরেশন। আচ্ছা, এখন আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ নতুন একটি পোষকে আমরা ইনসার্ট করালাম, এখন আমাদের দেখতে হবে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করলাম সেখানে আসলেই কাঙ্ক্ষিত জিন আছে কিনা, এটা আমরা দেখব তিনটি প্রক্রিয়ার মাধ্যমে। একটি হচ্ছে, এই প্রক্রিয়াগুলো আমরা একটু জেনে রাখবো, পিসিআর, এরপর হচ্ছে রেস্ট্রিকশন, ডাইজেশন, এবং 3 নাম্বার হচ্ছে জেনেটিক প্রোব। এগুলো অনেক জটিল প্রক্রিয়া, তো এগুলো সম্পর্কে ডিটেইল কোনো কিছু জানতে হবে না, শুধু আমরা 3টা প্রক্রিয়ার নাম সম্পর্কে জেনে রাখবো। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ যখন আমরা দেখলাম যে কাঙ্ক্ষিত জিন বহন করছে, এরপর আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএকে উদ্ভিদ কোষে প্রবেশ করাবো, তখন আমরা একটি ট্রান্সজেনিক উদ্ভিদ পাবো। আচ্ছা, এখন আমরা জিন ক্লোনিং সম্পর্কে জানবো। ক্লোন জিনিসটা হচ্ছে কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করা। এখন আমরা আরেকটি টার্ম জানবো যেটির নাম হচ্ছে পিসিআর। পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে আমরা পিসিআর এর ফুল ফর্ম পেলাম যেটি হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে আমরা বিজ্ঞানী ক্যারির নামটা মনে রাখবো। ক্লোনিং এর প্রকারভেদ রয়েছে 2 রকম, ডিএনএ ক্লোনিং এবং রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ হচ্ছে ডলি। ডলি হচ্ছে একটা ভেড়া। এই ডলির জন্ম হয় 1996 সালে। মজার ব্যাপার হচ্ছে ক্লোনিং এর মাধ্যমে মানুষও তৈরি করা যায়। মানে কেমন অদ্ভুত না, যে কারো মানে একই ধরনের 2টা মানুষ, একই রকম দেখতে, একই রকম চরিত্রের 2টা মানুষ। আচ্ছা, আমরা এখন জীব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। প্রথম ব্যবহার হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। ওই একইভাবে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ব্যবহার নয়। এরপর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক উদ্ভিদের উদাহরণ আমরা কিভাবে দিতে পারি, যে আমেরিকায় এক ধরনের তুলা গাছ আছে যাতে পোকার আক্রমণের কারণে অনেক আগে বিপুল পরিমাণ হচ্ছে মানে ফসল নষ্ট হতো, তুলা নষ্ট হতো। এই জন্য অনেক বেশি ইনসেকটিসাইড ব্যবহার করতে হতো, কিন্তু বর্তমানে দেখা যায় কি বেসিলাস থুরিয়ান জিএনসিস নামক একটি ব্যাকটেরিয়া থেকে একটি জিন তুলা গাছে স্থানান্তর করার মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি হয়েছে। এই ট্রান্সজেনিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এটা বিষাক্ত ধরনের প্রোটিন উৎপাদন করতে পারে। এই বিষাক্ত প্রোটিন উৎপাদনের কারণে এখন আর পোকার আক্রমণ ঘটে না। বর্তমানে আমেরিকায় চাষকৃত ভুট্টার 40% তুলার
50% ও সয়াবিনের 45% হচ্ছে ট্রান্সজেনিক প্রকরণ। এরপর আমরা জানবো আগাছা নিধনের কি ভূমিকা রয়েছে। আগাছা নিধনের জন্য একটি উপাদান ব্যবহার করা হয় যার নাম হচ্ছে গ্লাইকোসেট। এরা আগাছা নিধন করতে পারে, কিন্তু গ্লাইকোসেটের সমস্যা হচ্ছে তার ফলে উদ্ভিদের অনেক ফসলও নষ্ট হয়। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া এমন কিছু জিন থাকে যারা গ্লাইকোসেটকে ভেঙে দিতে পারে। তাহলে এইসব ব্যাকটেরিয়া থেকে এইসব জিন নিয়ে যদি আমরা ফসল উৎপাদনকারী উদ্ভিদে ট্রান্সফার করতে পারি তাহলে কি হবে? ওইসব উদ্ভিদ গ্লাইকোসেটকে ভেঙে দিতে পারবে ওই বিশেষ জিনের উপস্থিতির কারণে, এবং আগাছাও ধ্বংস হয়ে যাবে। তাই এর ফলে অনেক গ্লাইকোসেট ব্যবহার করার পরও আগাছা ধ্বংস হয়ই, কিন্তু ফসলও অনেক ভালো হয়। এরপর আরেকটি উদাহরণ হচ্ছে গুণগত মান উন্নয়ন। কিভাবে গুণগত মান উন্নয়ন হয়? অস্ট্রেলিয়াতে ভেড়া পালন খুবই উত্তম একটি ব্যবসা। ভেড়া থেকে কি পাওয়া যায়? পশম পাওয়া যায়, মাংস পাওয়া যায়। এই ভেড়াগুলো খায় ক্লোভার জাতীয় ঘাস। এখন এই ক্লোভার জাতীয় ঘাসে সালফারের অভাব রয়েছে, তাই এদের এই ক্লোভার ঘাস খেয়ে যেসব ভেড়া জীবন ধারণ করে তাদের যে পশমগুলো হয় সেগুলো একটু নিম্নমানের হয়। এখন যদি এমন কিছু করা যায় যে ক্লোভার ঘাসে যদি কোনোভাবে সালফার তৈরি করে এমন কোনো জিন ট্রান্সফার করা যায় তাহলে কি হয়? তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। এই প্রবলেমটা সলভ করার জন্য সূর্যমুখী থেকে একটি জিন ট্রান্সফার করা হয়েছে। সূর্যমুখীর সালফার উৎপাদনকারী জিন তাহলে সূর্যমুখীর সালফার উৎপাদনকারী জিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এর ফলে ক্লোভার ঘাসে সালফারের কন্টেন্ট অনেক বেড়ে গেছে, এবং এখন যেসব ভেড়া পাওয়া যায় তাদের পশম অনেক উন্নত মানের হয়। আচ্ছা, এখন বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসলটা কি? প্রথম জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল হচ্ছে বিটি বেগুন। এই বিটি বেগুনে কি করা হয়? ব্যাসিলাস থিউরিয়েনজিয়েন্সিস থেকে ক্রিস্টাল প্রোটিন নামক একটি জিন বেগুনে ট্রান্সফার করে জেনেটিক্যালি মডিফাইড বেগুন উৎপাদন করা সম্ভব হয়েছে, যার ফলে এখন পোকার আক্রমণ বেগুনে অনেক কম হয়। এখানে মজার ব্যাপার হচ্ছে এই জিন থেকে যে বিষাক্ত প্রোটিনটা তৈরি হয় তা পোকার জন্য ক্ষতিকর, কিন্তু মানুষের জন্য ক্ষতিকর নয়। আমরা মনে রাখবো মানুষের প্রতিটি কোষে প্রায় 25,000 কর্মক্ষম জিন রয়েছে। এইসব জিনের যদি কোনো ডিসঅর্ডার হয় সেগুলোকে বলা হয় জেনেটিক ডিসঅর্ডার, এবং প্রায় 3500 জেনেটিক ডিসঅর্ডার এখনো পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। ওকে, এখন আমরা একটু ইনসুলিন সম্পর্কে জেনে নিই। মানুষের ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? মানুষের ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়ে। কোথায় অগ্নাশয়ের? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। আমি যখন তোমাদেরকে পরিপাক চ্যাপ্টারটি পড়িয়েছি তখন আমি অগ্নাশয় সম্পর্কে ডিটেইল বলেছিলাম, তো ওই জায়গাটা তোমরা যদি আরেকবার পড়ে নাও তাহলে এই বিটা কোষ কোনটি, আলফা কোষ কোনটি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন ইনসুলিন হচ্ছে এমন একটি প্রোটিন যাতে 51টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। আচ্ছা বলো তো ইনসুলিন কি কাজে ব্যবহৃত হয়? মনে রাখবে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? গ্লুকোজের মাত্রাকে খুব বেশি বাড়তে দেয় না, তার মানে কমিয়ে দেয়। আর গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? সেটি হচ্ছে গ্লুকোজের মাত্রা বাড়ায় গ্লুকাগন। তাহলে ইনসুলিন হচ্ছে গ্লুকোজের মাত্রা কমায় এবং গ্লুকাগন গ্লুকোজের মাত্রা বাড়ায়। আচ্ছা, এখন যাদের ডায়াবেটিস হয় তাদের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ঠিক পরিমাণে তৈরি হয় না, অথবা যে ইনসুলিনটি তৈরি হয় সেটি ঠিক মতো কাজ করে না। কিন্তু আমরা যদি বাইরে থেকে কর্মক্ষম ইনসুলিন তার শরীরে প্রবেশ করিয়ে দিতে পারি তাহলে কিন্তু তার ডায়াবেটিসের সমস্যাটা আর থাকে না। এখন ইনসুলিন এই ব্যাপারটি করার জন্য ইনসুলিন উৎপাদনকারী জিন ইকোলাই কোষে স্থানান্তর করা হয়।
মজার ব্যাপার হচ্ছে একটি ব্যাকটেরিয়া কোষ থেকে প্রায় 10 লক্ষ ইনসুলিন তৈরি করা সম্ভব হয়। এখন ইনসুলিন তৈরি করার জিনটি কোথায় থাকে? আমরা মনে রাখবো এটা থাকে 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ শীর্ষে। এখন ক্রোমোজোমের খাটো বাহু কি লম্বা বাহু কি এটা আমি নির্দিষ্ট চ্যাপ্টারে তোমাদেরকে পড়িয়ে দেবো অবশ্যই। আচ্ছা, আমরা এখন ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা যদি একটু ছবিটি লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাবো এটি হচ্ছে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া, এপাশে হচ্ছে বিটা কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ। এই বিটা কোষের ডিএনএ থেকে ইনসুলিন তৈরির জন্য যে জিন সেটি আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নিলাম। আবার ইকোলাই থেকেও প্লাজমিডটিকে আলাদা করে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে নির্দিষ্ট অংশটি কেটে নিলাম। এরপরে এই দুইটি অংশকে জোড়া লাগানোর জন্য আমরা লাইগেজ এনজাইম ব্যবহার করলাম, ফলে এখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ পেলাম। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত যে প্লাজমিড সেটি ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াতে স্থানান্তর করার মাধ্যমে আমরা ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া পেলাম। এখন একটি ব্যাকটেরিয়া কোষ বিভাজন করার সাথে সাথে তার প্লাজমিডের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমিডের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের নির্দিষ্ট জিনটির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এভাবেই আমরা একটি ব্যাকটেরিয়া থেকে প্রায় 10 লক্ষ ইনসুলিনের জিন পেতে পারি। এখন আমরা কিছু ছোট ছোট টার্ম জানবো, যেমন ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে এমন একটি প্রোটিন, এই ইন্টারফেরন প্রোটিনটির নাম আসলে আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে, যে এরা ভাইরাস ও ক্যান্সার কোষকে মেরে ফেলে। ভাইরাস কোষ ও ক্যান্সার কোষের এগেইনস্টে এরা কাজ করে। এরপর হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটাকে সংক্ষেপে টিপিএ বলা হয়। আচ্ছা, আমরা স্ট্রোকের নাম শুনেছি। স্ট্রোক আসলে কেন হয়? যদি কোনো রক্ত জমাট বা ব্লাড ক্লট কোনো কারণে ব্রেইনের কোনো টিস্যুতে মানে সার্কুলেশন থেকে যদি ব্রেইনে গিয়ে ব্রেইনের নির্দিষ্ট অংশে ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয় ওই ক্লটটি, তখনই স্ট্রোক হয়। এখন এই স্ট্রোক যেন না হয় সেজন্য আমাদের কি করতে হবে? যদি কারো রক্তে জমাট বাঁধার প্রবণতা অনেক বেশি থাকে, সেই জমাট যেন না হতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা মনে রাখবো যে জমাট বাঁধাকে গলিয়ে ফেলে এমন একটি এনজাইমের নাম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। এই স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম প্রথম ব্যাকটেরিয়া থেকে আবিষ্কার করা হয়েছিল। তাহলে জমাট বাঁধতে দেয় না এমন একটি এনজাইম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। এই স্ট্রেপ্টোকাইনেজ প্রথম ব্যাকটেরিয়া থেকে আবিষ্কার করা হয়েছিল। কিন্তু স্ট্রেপ্টোকাইনেজ মানুষের রক্তে দিলে সমস্যা যেটা হয়, স্ট্রেপ্টোকাইনেজ যেহেতু মানুষের নিজস্ব প্রোটিন নয়, তাই বডির ইমিউন সিস্টেম এই স্ট্রেপ্টোকাইনের এগেইনস্টে অ্যাক্টিভেট হয়ে গিয়ে নানা পার্শ্ব প্রতিক্রিয়ার বা বডিতে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এজন্য যখন স্ট্রেপ্টোকাইনেজে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তখনই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের ধারণাটা আসে। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর হচ্ছে জেনারেলি প্লাজমিনোজেন রক্তে উপস্থিত থাকে, কিন্তু প্লাজমিনোজেন হচ্ছে রক্ততঞ্চন প্রতিরোধ করার জন্য একটি নিষ্ক্রিয় অবস্থার নাম। এটি যখন প্লাজমিনোজেনটা প্লাজমিনে কনভার্ট হয় তখন রক্ত জমাট বাঁধাকে বাধা দেয়, রক্ত জমাট হতে দেয় না। এই জন্য এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করে মানুষের রক্তে যদি প্রবেশ করানো যায় তাহলে রক্ত জমাট বাধাটাকে প্রতিরোধ করা সম্ভব। এরপর হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন হচ্ছে এমন একটি প্রোটিন যা কিডনি থেকে তৈরি হয়। এই ইরাইথ্রোপয়েটিনের কাজটা কি? তা মানুষের বোন ম্যারোতে গিয়ে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। তাহলে যদি কোনো মানুষের কিডনিতে সমস্যা হয় তাহলে ইরাইথ্রোপয়েটিন তৈরি হবে না, এবং ইরাইথ্রোপয়েটিন তৈরি না হলে ওই মানুষটি রক্ত শূন্যতায় ভুগবে। এরপর আছে জেনোম। আমরা একটু জেনোম সম্পর্কে জেনে নিই। জেনোম আমরা মনে রাখবো যে জেনোমকে কোনো জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আচ্ছা, আমরা একটু জেনোম সম্পর্কে জেনে নিই। জেনোমটা হচ্ছে কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে ক্রোমোজোমের একটি সেটকে জেনোম বলা হয়। যেমন আমরা ধরে নিই যে মানুষের দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মানে এদেরকে যদি আমরা 23টি ও 23টি চিন্তা করি, তাহলে এখানে এটা কি একটি সেট, এটিকে একটি সেট চিন্তা করলে মানুষের কোষে আমরা দেখতে পাচ্ছি
এক জোড়া মানুষের একটি কোষে আমরা এক জোড়া জিনোম দেখতে পাচ্ছি। তোষা পাটের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করে ডক্টর মাকসুদুল আলম। এটি আমাদের দেশের জন্য একটি গর্বের বিষয়, তাই এটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে সবার শেষ টপিক আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। প্রথমে আমরা জেনে নিই যে ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা আসলে কি। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আঙ্গুলের ছাপ। দেখবে যারা পড়াশোনা করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু আঙ্গুলের ছাপ দিয়ে বিভিন্ন কাজ করা হয়, যেমন ধরো জমি জমা বিভিন্ন দলিলের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ ইউজ করা হয়। কেন? কারণ আঙ্গুলের ছাপ কখনো দুইটি মানুষের একই হয় না, শুধুমাত্র আইডেন্টিক্যাল টুইন এবং ক্লোনের ক্ষেত্রে, এই দুইটির ক্ষেত্র ব্যতীত আর কোথাও ফিঙ্গারপ্রিন্ট একই হয় না। এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা হচ্ছে কোনো ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে কেটে যদি সেই অংশের বিশেষ পদ্ধতিতে ফটোগ্রাফ তোলা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা মানুষের ক্ষেত্রে কখনোই একই পাবো না। তাই এই ব্যাপারটি হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ওকে, আমরা এখন আগের বছরে কিছু কোয়েশ্চেন দেখবো যে কোন প্রযুক্তি ইনসুলিন তৈরি করতে ব্যবহার করা হয়। তোমাদের কি মনে হয় বলো তো? এক্সপ্ল্যান্ট কালচার, ডিএনএ জিন ক্লোনিং, টিস্যু কালচার, অথবা ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি? অবশ্যই ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি। এরপর কি আছে? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই একটু আগে আমি পড়িয়েছি, এটা হচ্ছে জেনোম। এরকম কিছু বিগত সালে কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, যা তোমরা দেখলে তোমাদের একটু আইডিয়া হবে যে কিভাবে এর আগের বছরের কোয়েশ্চেনগুলো হয়। আমি আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই অনেক ভালো থাকবে।